হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো আপনারা? ওকে, আমি একটু ভালো আছি। আমি দুদিন সম্ভবত আমি ভিডিও করতে পারিনি। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, বিশেষ করে গলার প্রবলেমের জন্য, যে কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি আপনাদের কাছে। তার জন্য আমি মাপ চাইছি, আমাকে ক্ষমা করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমি যাতে সুস্থ থেকে আপনাদেরকে সব রকম ভিডিও পোস্ট করতে পারি। এটা আমার আপনাদের কাছে একটা নিবেদন। যাই হোক, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, সবার আগে আমি বলি, আমাকে সাবস্ক্রাইব আমি কেন পাচ্ছি না জানি না। আমি ভিউয়ার পাচ্ছি, মোটামুটি ভিউয়ার পেলে তো সময় তো পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সাবস্ক্রিপশনটা আমি কেন পাচ্ছি না জানি না। অথচ আপনাদের কাছে প্রচুর রিকোয়েস্ট করছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা দেখুন, দেখে পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। একটা জিনিস বলছি, আমরা যখন ভিডিও দেখি, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যখন নিউজ শুনি বা কোনো টপিকের উপর কথা বলে, তার থেকে কিন্তু কিছু না কিছু একটা আমরা তথ্য সংগ্রহ করি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব মানে প্রয়োজনীয় হয়ে যায়। সেরকম আমার মনে হয় আমার ভিডিও থেকেও আপনারা কিছু না কিছু একটা পাবেন, যেটা আপনাদেরও দৈনন্দিন জীবনে অনেকটা উপকার করবে। আমি কিন্তু মানে কি বলবো, যতটা পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু এমন মানুষ না যে অ্যাজ আ টিচার, এমন মানুষ না যে আমি কাউকে কম দিয়ে আমি নিজে বেশি ভোগ করব। যাই হোক, আমি এটা বেশি অতিরিক্ত বলে দিলাম, মাফ করবেন। আজকের টপিকটা হলো মোবাইল বিলাসবহুল একটা, কি বলবো, একটা আমাদের কাছে একটা যন্ত্র হিসেবে ব্যবহার হয়, বিলাসবহুল। মানে আগে, মানে মোবাইল তৈরি হওয়ার আগে পর্যন্ত মানুষের কিন্তু এতটা বিলাসবহুল জীবন ছিল না, কিন্তু যার দ্বারা আমরা এতটা মানে নিজেদেরকে স্যাটিসফাইড করতে পারছি। এমন ইভেন মানে টিনেজ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এটাকে ব্যবহার করছে, এবং বিলাসবহুল জীবন হিসেবেই আমার মনে হয় এটা সাধারণ ঘরের বা নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং গরিব ঘরের মানুষদের কাছে এটা একটা বিলাসবহুল। কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি যে মোবাইল আমাদের কত কিছু কেড়ে নিচ্ছে, কত ক্ষতি হয়ে যাচ্ছে? কিন্তু বিলাসবহুল অবশ্যই, কিন্তু কতটা আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের চিন্তাধারা সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেটা আগেই বলে নিই। সবার আগে একটা কথাই বলবো, আমাদের জনসংযোগটা কিন্তু একেবারেই বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেটা আমরা আগে পেতাম, এবং যার দ্বারা আমাদের মানসিকতা উন্নত হতো, আমাদের সহানুভূতিটা আসতো, আমাদের মানবিকতাকে আমরা প্রকাশ করতে পারতাম, আমাদের মনুষ্যত্ব বোধটা জাগ্রত হতো, আমাদের মায়া হতো, মমতা হতো, সাহায্যের হাত বাড়াতাম। মানে যতটা যা কিছু পজিটিভ পয়েন্ট আছে আমাদের মধ্যে, আমরা অবশ্যই সেটাকে একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে নিজেদের তৈরি করে নিতে পারতাম। কিন্তু বর্তমান সমাজে আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন, বর্তমান সমাজের ইয়াং জেনারেশনরা বলবে জ্ঞান দিচ্ছে। এই এই টিনেজ থেকে এই কথাগুলোর উৎপত্তি হয়। সেক্ষেত্রে আমার শুধু একটাই প্রশ্ন, আমরা কি সব পেয়েছি, হারাচ্ছি না কিছু? আমাদের ক্ষতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। দেখুন, আমাদের জীবন থেকে কত কিছু চলে গেছে। আমরা ফোন ব্যবহার করতাম, ফোন চলে গেছে। আমরা ক্যামেরা ব্যবহার করতাম, ক্যামেরা চলে গেছে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতাম, ক্যালকুলেটর চলে গেছে। আমরা ব্যবহার করতাম, ক্যালেন্ডার চলে গেছে। আমরা আরও কিছু আছে যেটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারছি না আপনাদেরকে, যে কত কিছু ক্ষতি হয়ে গেছে। এগুলোর পেছনে কি কারণ? এই যে আমরা ফোন ব্যবহার করতাম, ফোন যখন করতাম আমাদের মধ্যে একটা লিমিটেশন ছিল ফোনের মধ্যে। তার কারণটা হচ্ছে, ফোনে অতিরিক্ত কথা বললে মিটার উঠত,
এটা একটা গভর্নমেন্ট বা প্রাইভেট হলেও একটা লিমিটেশন ছিল কথা বলার, অতিরিক্ত আমরা বলতে পারতাম না, ওটাতে মিটার উঠত। কিন্তু বর্তমানে আমরা মোবাইলেতে যে কথা বলি আনলিমিটেড কথাবার্তা, কিন্তু কটা মানুষ বলে বলুন আপনি? হয়তো অফিসিয়াল কোনো কথাবার্তার জন্য বলছে, হয়তো কোনো মানুষের ভালো সম্পর্ক যদি থাকে তবে বলছে, কিন্তু একটা স্টেজ আসার পর মানুষ এই দূরত্বটা মোবাইল থেকে অনেকটা দূরে করে। তার কারণটা হচ্ছে ননস্টপ আপনি যদি একটা ফোনের মধ্যে দিয়ে একটা মানুষের সঙ্গে কথা বলতে যান, আমার মনে হয় তাতে মানে কথায় আছে না, লেবু চটকালে তেতো হয়, সেরকম একটা তেতো সম্পর্ক হয়ে যায়। সেটা আমাদের সাংসারিক জীবনেও একের সঙ্গে অপরের এই ধরনের সম্পর্ক হয়ে যায় এক এক সময়। তবে রক্তের সম্পর্ক বলে আমরা মিটিয়ে নিতে পারি, কিন্তু বাইরের সম্পর্কটা মেটানো খুব কঠিন। তাহলে ফোনটা আমরা আনলিমিটেড পাচ্ছি, একটা পজিটিভ পয়েন্ট, কিন্তু নেগেটিভ পয়েন্ট হলো আমরা কিন্তু ফোনে আমরা খুব একটা ব্যবহার করি না, হয়তো অনেকে অনেক রকম খারাপভাবে নিতে পারে, সেটা একটা নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে কিন্তু মোবাইল যেটা আমাদেরকে এই আনলিমিটেড সুযোগটা দিয়েছে সেটা আমরা ফোনেতে পাইনি। ক্যামেরা আপনি বলুন, আমাদের নিম্ন মধ্যবিত্ত কেন একটা কাজের লোকের ঘরেতে একটা ক্যামেরা থাকতো, এই ক্যানন ক্যামেরা, আরও কিছু আছে নোকিয়া, আরও কিছু ক্যামেরা ট্যামেরা। আমার ঘরে তো ইয়াসিকার ছিল, সে কোন কালের পড়ে রয়েছে। হ্যাঁ, মেয়েকে ক্যামেরা কিনে দিয়েছে, আমাদের একটা ক্যামেরা। ক্যামেরার ইউটিলিটি এখন নেই, ক্যামেরার কাজ মোবাইল করে দিচ্ছে, মানে এত ভালো মোবাইল করে দিচ্ছে যে আপনার মানে একটা দামি মোবাইল, একটু দামি মোবাইল কিনলেই আপনি সব পেয়ে যাচ্ছেন। তাহলে যারা ক্যামেরার বিজনেস করতো তাদের কতটা ক্ষতি হয়ে গেছে বলুন? মানে আমার তো মনে হয় 80% ক্ষতি হয়েছে, আর 20% যারা মানে ক্যামেরা কিনছে সেগুলো অনেক দামি দামি ক্যামেরা, সেটা প্রফেশনালে ব্যবহার করার জন্য। যারা হয়তো নিউজ রিডার আছে, যারা হয়তো ভিডিও পোস্ট করে, অনেক ব্যবসা ট্যাবসা করে, এবং যে ক্ষেত্রে মানে খুব ভালো ক্যামেরার দরকার হয়, তার সেই সব ক্যামেরা তো অন্য রকম, অন্য টাইপের ক্যামেরা, সেগুলো তো আমাদের মতন সাধারণ ক্যামেরা না। কিন্তু সাধারণ ক্যামেরা সম্পূর্ণ স্টপ হয়ে গেছে আপনি বলতে পারেন। তারপরে তার মধ্যে আবার ক্যামেরার মধ্যে আমরা কি পাচ্ছি মোবাইলে, মোবাইলে মানে কতটা আমাদের মোবাইল সুবিধে করে দিয়েছে, কিন্তু অন্যদিকে ক্যামেরা যারা ব্যবসা করতো তাদের লোকসান হয়ে গেছে, প্রোডাকশন কমে যাচ্ছে, অনেকটা ক্ষতি হচ্ছে। কিন্তু যার ফলে কি হচ্ছে, তারা দামি জিনিস যেগুলো সেগুলোর উপরে দামটা বেশি চড়িয়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ ওদের মানে ব্যবসা যখন কমে যাবে অটোমেটিক্যালি যে জিনিসটা বিক্রি হবে তার দামটা বেশি করবে। আর সিনেমা টিনেমা যারা করে সেখানে তো ক্যামেরার তো খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেসবগুলো অনেক উঁচু দরের, আমাদের সাধারণ ঘরের না, যেটা আমরা যেটা মোবাইলের থেকে পেয়ে যাচ্ছি। তাহলে মোবাইল আমাদের ক্যামেরা দিচ্ছে, কিন্তু অপরদিকে মানুষের মানে মানে রোজগারের রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে। আবার শুধু ক্যামেরাতে ফটো তুললে হচ্ছে না, আমরা যে ক্যামেরাতে ফটো তুলছি সেই ফটোর যে আমার রিল, সেই রিলটা আমরা এনলার্জ করতে আমরা ফটোশপেতে পাঠাই, মাথা পিছু এক একটা মানে পিকচার পিছু তারা টাকা নিত, সেখানে একটা তাদের রোজগার ছিল। এখন বলতে গেলে একেবারেই স্টপ, হয়তো 5% আছে, সেগুলো শুধুমাত্র পাসপোর্ট সাইজের ফটো বিক্রি করার জন্য। হ্যাঁ, কারণ ওগুলো তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় সেই হিসেবে। তাহলে তাহলে এটা কতটা হচ্ছে, এমনকি ভিডিও ক্যামেরাটা আমি মোবাইলের ক্যামেরার থেকে ভিডিওটা পেয়ে যাচ্ছি, মানে দুর্দান্ত ভিডিও। আপনি একটা দামি লাইট লাগিয়ে একটা সেট তৈরি করে ঘরেতে ভিডিও তৈরি করুন, প্রচণ্ড ভালো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। মানে সেটা বলা বাহুল্য, সেটা ডিপেন্ড করছে আপনার ক্যাপাসিটির উপরে। তার কারণটা হচ্ছে সবাই তো এক হাতে তো সব কিছু করে উঠতে পারে না, সেখানে একটা মেন্টাল সাপোর্ট থেকে মানে ওয়ার্কিং সাপোর্ট থেকে কিছু একটা সাপোর্ট ফ্যামিলি থেকে পেলে তবেই সেটা সম্ভব হয়, তবে হচ্ছে তো সেটা। কিন্তু আজ আমরা এই জায়গাটায় কিন্তু খুব স্যাটিসফাইড। এমনকি ইউটিউবে আমরা
মানে ভিডিও লোড করে যখন এখন বলছি যে ভিডিও লোড করে আপনাদের কাছে উপস্থাপন করছি, তার বিশাল ব্যাপার না এটা? তাহলে কতটা উপকার এটা! ক্ষতি যেমন আছে, উপকার এই কারণে বলছে এটা বিলাসবহুল। হ্যাঁ, কেননা এই ধরনের ফেসবুকেতে এবং ইউটিউবে এই ভিডিও ক্যামেরার মারফতে, মানে সবাই যে ল্যাপটপ ইউজ করে তা না, দামি দামি আপনার মোবাইল মারফতেই তারা ভিডিও লোড করছে এবং রোজগার করছে। খুব বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট। তার কারণ মানে মানুষ তো সৎ পথে রোজগার করতে পারছে, এটাই যথেষ্ট আমাদের কাছে। আমি তো চুরি করতে যাচ্ছি না, ঠিক আছে। তারপরে দেখুন ক্যালকুলেটর, মোটামুটি সাধারণ ঘরেতে, আর বিশেষ করে যারা ব্যবসায়ী তারা ঘরে ক্যালকুলেটর অবশ্যই রাখে। এখনও দেখেছি মুদিখানাতে একটা ছোট ক্যালকুলেটর রেখে দিয়েছে, একটা রাফ কম দামের সেরকম একটা ক্যালকুলেটর না। কিন্তু আমরা ক্যালকুলেটরটা কতটা আমাদের ঘরেতে সব ক্যালকুলেটর পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কিছু কিনা জানি না, একদম অনেক ফেলে দিয়েছি গিফট টিফট পাওয়া জিনিস। তো সেগুলো এই ক্যালকুলেটরে আমাদের দরকার হচ্ছে না, আমরা মোবাইল থেকে পুরো ক্যালকুলেট করে সব কিছু জেনে যাচ্ছি। তাহলে চিন্তা করুন ক্যালকুলেটর আমাদের কতটা সাহায্য করছে। আলাদাভাবে অন্য কোনো যন্ত্র আমি ইউজ করছি না যেটার মারফতে, হ্যাঁ, যেটার মারফতে আমাকে আলাদা করে হিসেব নিকেশ করতে হচ্ছে ক্যালকুলেটারে। এবং যারা বিক্রি করছে, নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্যালকুলেটরটা প্রচণ্ড পরিমাণে বিক্রি হতো এবং ব্যবসায়ীরা বিশেষভাবে বেশি ব্যবহার করে, যদিও এখনও আছে বড় বড় ব্যবসায়ীরা ব্যবহার করছে, ছোটোখাটোরাও যে করে না তা না। কিন্তু মোবাইল তো প্রচুর আমাদের সাহায্য দিয়ে দিচ্ছে। আর দরকারটা কি, সেক্ষেত্রে কি হচ্ছে, ক্যালকুলেটর বিক্রিটাও কমে যাচ্ছে, প্রোডাকশনটাও কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, লোকের ওখান থেকে রোজগারও কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে এইদিকে আমাদের জনসাধারণের প্রফিটটা হচ্ছে। কিন্তু আমাকে দেখতে হবে কতটা আমার লোকসান হচ্ছে। প্রফিট হচ্ছে যেমন আমাকে দেখতে হবে, তেমনি লোকসান কতটা হচ্ছে সেটাও দেখতে হবে। সেটার হিসেবটা আমাকে রাখতে হবে, রেখে দেখতে হবে এটা আমার কতটা বর্তমান জীবনে, দৈনন্দিন জীবনে কতটা আমাকে সাহায্য করে যাচ্ছে। যাই হোক, এবারে বলি ঘড়ি। আমি যখন কাজেতে যেতাম, কারোর হাতে একটাও ঘড়ি নেই, কোনো টিচারের হাতে একটা ঘড়ি নেই। ঘড়ির টাইম দেখবে মোবাইল থেকে, টাইম দেখে মোবাইল থেকে। তাহলে চিন্তা করুন, অ্যালার্মটা আমরা ঘড়ি রাখতাম যে অ্যালার্মওয়ালা ঘড়ি রাখতাম, কানে সামনে করে একটা শব্দ হতো, ঘুম ভাঙতো, উঠে পড়তাম, বই নিয়ে বসতাম বা কলেজে যেতাম। এখন তো সেটার দরকারই নেই, আমরা মোবাইল থেকে পেয়ে যাচ্ছি। একটা জিনিসকে আপনি হ্যান্ডেল করলে আপনি কতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। মানে যে কারণে বলছি এটা বিলাসবহুল। হ্যাঁ, মানে ঘড়িটা আমাদেরকে এতটা মানে সাহায্য করেছে এখান থেকে। আমরা মানে কি বলবো, সুইজারল্যান্ডে তো ঘড়ি ফেমাস ছিল, মানে আমার কাছে খুব ভালো ইয়ে রয়েছে। হ্যাঁ, এখন কেউ ঘড়ি কেনে না। এখন যারা ঘড়ি করে সস্তার ঘড়ি, কিন্তু ব্যান্ডটা খুব দামি কেনে। একটা রিস্ট ওয়াচের মতন হলেও সেটা একটা মানে আপনার কি বলবো, হাতের একটা কিছু ব্যাঙ্গেল টাইপের হিসেবে পড়ে, যেটা বিউটিটা বাড়ে, মানে ঘড়ি হিসেবে তার পড়ে না সাধারণত। এখন ঘড়ি পরা বন্ধ, ঘড়ির বিজনেস একেবারে জিরো বলতে গেলে। বেশিরভাগ মানে আমার হিসেবে আমি বলছি, হয়তো 10% 20% আছে কিনা সন্দেহ। এইবারে বলি ক্যালেন্ডার। আমাদের দেশে, আমাদের রাজ্যে বিশেষ করে 1 জানুয়ারি এবং 1 বৈশাখে আমরা ক্যালেন্ডার পাই, এখনও ছাপানো হয় ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ঈশ্বরের ফটো বা অন্য কোনো ফটো, যারা যেরকমভাবে চায় সেরকম। এবং তার মধ্যে আমরা কি পাচ্ছি, সালটা পাচ্ছি, ডেট পাচ্ছি, প্লাস বার পাচ্ছি, 3টে জিনিস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আজ আমি যখনই মোবাইলটা অন করি, এই 3টেই কিন্তু আমি মোবাইলে অন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। তাহলে আমার ক্যালেন্ডারের প্রয়োজনটা কোথায়? এখন মানুষ তবে রাখে ক্যালেন্ডার একটা একটা করে প্রত্যেকে। এবং তার সঙ্গে বলছি পঞ্জিকা। পঞ্জিকাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আপনি পঞ্জিকা কিন্তু মোবাইল থেকেই পেয়ে যাবেন, আপনি নেটেতে সার্চ করলে। হ্যাঁ, যদিও পঞ্জিকা আপনি একটা কনফিউজ হয়ে পড়বেন, একটা পঞ্জিকা যদি ঘরে আমি রাখতে পারি
তাহলে সেখান থেকেই আমি আমার যা কিছু তিথি নক্ষত্র সময় ভালোক্ষণ কুক্ষণ, তারপরে বিবাহের সময় যোগ, বিবাহ যোগ, যা কিছু, হ্যাঁ, খারাপ সময়, তারপরে এসব আরও অনেক কিছু আছে, মনে করতে পারছি না, সেগুলো সব আমরা ওই মানে একাদশী, তারপরে পূর্ণিমা, অমাবস্যা, গুরু পূর্ণিমা, কত কিছু আছে আমরা পেয়ে যাচ্ছি। কিসের থেকে না, মোবাইল থেকে। কিন্তু আমরা এখনও মোটামুটি খুব যে একেবারে কেনে না লোকে তা না, একটা করে সবাই একটা পঞ্জিকা রাখে। পঞ্জিকাটা দেখতে যতটা সুবিধে হয়, কিন্তু মোবাইলে যদি আপনি সার্চে গিয়ে দেখতে যান, আপনি কনফিউজ হয়ে পড়বেন। এত এত থাকে যে কোনটা আমার গ্রহণযোগ্য আমি বুঝতে পারি না। হ্যাঁ, যাই হোক, হয়ে গেল সেটা আপনার ক্যালেন্ডার। এবারে আমি বলছি, কিছু কিছু অ্যাপ আছে, কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আমাদের যতটা ভালো করে ততটা ক্ষতিও করছে। হ্যাঁ, এই যে আমি এতগুলো মানে অ্যাপের কথা বললাম, যেগুলো থেকে আমরা, হ্যাঁ, এমনকি ফটো, যেগুলো ফটোটা বলতে আমি ভুলে গেছি, ফটোটা কি হচ্ছে, ফটো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ফটো অ্যাপ আছে, ফটো অ্যাপে ওটা জমা হয়ে যাচ্ছে। আপনি ওখান থেকে চুজ করে যেটা ভালো রাখছেন, যেটা ভালো না মাইনাস করে দিচ্ছেন। এইবারে আমি বলছি, আমাদের মানে অনেক ইয়েও আছে, কিন্তু ফটো অ্যাপের একটা অসুবিধে, যেটা সাধারণ মানুষদের জন্য, আপনার ফটো অ্যাপটা যদি মানে পুরো 100% মানে ইয়ে হয়ে যায়, ভরে যায়, তাহলে কিন্তু তারা আপনাকে ইনফর্ম করে দেবে, আপনি আর ওখানে ভিডিও করতে পারবেন না, ফটোও তুলতে পারবেন না, পুরো আটকে থাকবে, স্টোরেজ হয়ে যাচ্ছে তো 100% ফুল স্টোরেজ। সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে, গুগলের টাকা দিয়ে, এটা গুগলের আন্ডারে, গুগলকে টাকা দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নিলেই আপনি এইটা মানে আপনি ভিডিও করতে পারবেন এবং ফটো তুলতে পারবেন। সেটা আপনাকে সারা বছরের পর বছরের জন্য। আর তা নাহলে আপনাকে সব মানে ক্যান্সেল করে দিয়ে আপনাকে রাখতে হবে লিমিটেড। হ্যাঁ, সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ গরিব ঘরের মানুষদের জন্য তো অবশ্যই, এমনকি আমার মতন পরিবারের লোকেদেরও। আমাকে কে টাকা দেবে? আমাকে দেবেটা কে টাকা? তা যাই হোক, এটা আমি বললাম। এবারে আমি বলি সবচেয়ে বড় একটা ইউটিউবটা একটা অ্যাপ, যে মানে হেন কোনো মানুষ নেই যে জানে না বা চেনে না। ওয়ার্ল্ডের বেশিরভাগ লোকই, যারা মানে এই ইউটিউবটা যাদের যেসব কান্ট্রিতে ব্যবহার হয়, তারা সবাই জানে। এবং ইউটিউবের একটা আমি পজিটিভ পয়েন্ট বলবো, আপনি ইউটিউবে ভিডিও তৈরি করে আপনাকে পয়সা রোজগারের একটা রাস্তা তৈরি করে দেয়। হ্যাঁ, সবাই তো ইউটিউবে কীভাবে, কোন টেকনিকে, কীভাবে এটা লোড করা যায়, মানে আপলোড করা যায়, এবং কিভাবে কতটা আপলোড করলে এবং কিভাবে ভিউয়ার বাড়ানো যায় বা সাবস্ক্রাইব বাড়ানো যায়, সবাই জানে না। কেননা আমার মতন লোকেরা যারা, তারা মোবাইল একটা লিমিটেশনের মধ্যে ব্যবহারটা জানে। আনলিমিটেড যারা জানে, যারা মোবাইলের কাজকর্ম করে, তারা প্রচণ্ড ভালো জানে। তাদের লোকেরা হয়তো জেনে কিছুটা সুরাহা করতে পারবে। এবং আমি দেখি যে প্রচুর লোকের লাখ লাখ ভিউয়ার, লাখ লাখ মানে সাবস্ক্রাইবার, কিন্তু কী করে হচ্ছে আমি জানি না, আমি তো পাইনি। যাই হোক, কিন্তু সৎ পথে পয়সা রোজগারের রাস্তাটা দিয়েছে, সেটা কম না। তবে মান্থলি রোজগার নেই বললেই চলে, আমি তো পাইনি। যাই হোক, হয়তো আমার এটা সৌভাগ্য না দুর্ভাগ্য, সেটা আমি কাউকে দায়ী করব না, কেননা এটা দায়ী করার মধ্যে না। আমি তো কিছু জানিই না, মানে মোবাইলের ব্যবহার সম্পর্কে যে কতটা ওয়াকিবহাল না হলে, কিছু কিছু লোক প্রচুর টাকা রোজগার করে কিভাবে,
সেটা তো আমি কিছুই জানি না, ওয়াকিবহাল নয়। বললে এক একজন ভিডিও তৈরি করছে ঠিকই, মানে এক একজনের এক এক রকম একই টপিকের উপর, আমি কি করে কোনটাকে আমি ঠিক বলে মনে করব, কনফিউজ হয়ে পড়ি। সেক্ষেত্রে আমার কোনো এখানে বক্তব্য নেই, কিন্তু একটাই পজিটিভ পয়েন্ট আমার কাছে, যে ভালো, তুমি তুমি কিছু না কিছু রোজগার সৎপথে করতে পারবে, সেই একটা বিরাট সুবিধে দিয়েছে। হ্যাঁ, এবং আমাদের ইন্ডিয়ানদের খুব একটা লাভ হয় না, যেটা অন্য কান্ট্রিতে বেশি লাভ হয়। তাদের টাকা ভ্যালুটা অনেক বেশি, তো আমাদের মানি ভ্যালুটা অনেক কম। সেই হিসেবে আরেকটা হলো ফেসবুক, ফেসবুকটা সম্পর্কে আমি একটা ছোট্ট ছোট্ট ঘটনা দু একটা বলি। আমি যখন আমার রাজ্যে যাই, মায়েরা কথা বলে শুনি, এই ফেসবুকটা কাল হয়ে গেছে ছেলে মেয়েদের। হ্যাঁ, এরা মানে মাথাটাকে চিবিয়ে খাচ্ছে এই ফেসবুকগুলো। কি, কেন, সেটাই বলছে ফেসবুক থেকে ফ্রেন্ডশিপ তৈরি করে, ফ্রেন্ডশিপের পরে তারা ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ায়, বন্ধুত্ব বাড়ানোর পরে তারা ডাইরেক্ট যোগাযোগ করে, ডাইরেক্ট যোগাযোগের পর তাদের প্রেম সূত্র শুরু হয়, প্রেম শুরু হওয়ার সাথে সাথেই তারা বিয়ের প্রস্তাব বাড়িতে আনে এবং বিয়ে করে নেয়। উইদিন 6 months অর উইদিন 1 year তাদের ডিভোর্সও হয়ে যায়। তাহলে মায়েদের কি পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি বলতে পারবেন? আপনি হয়তো বলবেন মায়েরা দায়ী, হাতে দেয় কেন মোবাইল? এবার আমি প্রশ্নটা দিই, কেন মায়েরা দেয়? একটা সন্তানকে যখন আমি দেব না টিনেজে একটা মোবাইল, তখনও বাড়িতে অশান্তি করবে, বলবে আমার 12খানা 15খানা বন্ধু 20খানা বন্ধু প্রত্যেকের হাতে একটা একটা করে দামি দামি মোবাইল, আর তুমি আমাকে একটা মোবাইল দিতে পারছো না। আমি তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে চলবো কি করে? আমি তাহলে সব বন্ধ করে দেবো। মায়েদের থ্রেট করছে মা বাবাকে, নিরুপায় হয়ে তারা কষ্ট করে একখানা মোবাইল কিনে দিল। মোবাইল করার পরে এইসব কুকীর্তিপানা শুরু হয়ে যায়। তাহলে মা বাবা কোথায় গিয়ে দাঁড়াবে? এই সমাজ ব্যবস্থার থেকে কিছুতে একটা রাস্তা বার করতে হবে মা বাবাদের জন্য। আজ কেন এত ডিভোর্সের পরিস্থিতি খারাপ, এত ডিভোর্স খুন খারাপি এত হচ্ছে? কারণ তো আছে, দুদিনের সম্পর্কে কি করে? হ্যাঁ, আপনি হয়তো বলবেন, আরে সম্বন্ধ করে বিয়ে হলো তো দুদিনের সম্পর্ক। হ্যাঁ, সেটা অবশ্য ভাগ্যের ব্যাপার, তখন আমরা ছেড়ে দিই ভাগ্যকে। যাই হোক, তাহলে ফেসবুকের মন্দটা আমি বললাম ঠিকই, এবং আমারও লাইফে ফেসবুক ফ্রেন্ডশিপ যে কতটা ক্ষতিকারক, আই অ্যাম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পার্সন না, মানে কমপ্লিটলি আমি ফেসবুকে মানে ফ্রেন্ডশিপ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার রিলেটিভ বা বন্ধুরা বলে ফ্রেন্ডশিপ আননোন পার্সনদের সঙ্গে করবি না, যখন করবি তোর নোন পার্সনদের সঙ্গে করবি, যারা তোর নিজের ফ্রেন্ড পরিচিত যারা, তাদের সঙ্গে ফেসবুকে করবি। মানে তাকে দরকারটা কী? সেই জন্য তো আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই জন্য তো আমার ডাইরেক্ট আনলিমিটেড ফোন পাচ্ছি, আমার ফেসবুক তো দরকার নেই। এইবারে আমি বলছি ফেসবুক কতটা আমাদের ভারতে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যত কিছু ঘটনা বলুন, পলিটিক্যাল বলুন, ইকোনমিক্যাল বলুন, শিক্ষাগত বলুন, মানে খেলার জায়গাটা বলুন, শিক্ষকের জায়গাটা বলুন, সর্বক্ষেত্র প্যারেন্টসের জায়গাটা বলুন, তারপরে আপনার ডাক্তারি জায়গাটা বলুন, লয়ারের জায়গাটা বলুন, সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে মানুষ ফেসবুকে ভিডিও করে আগে পোস্ট করে, আপলোড করে। তার কারণটা হচ্ছে ফেসবুক মানুষ এত পরিমাণে দেখে ইন্ডিয়ানরা, যে কারণে এগুলো সবার আগে ফেসবুকে পোস্ট করে বা আপলোড করে। তাহলে আমরা এখান থেকে অনেকটা উপকারী হচ্ছে, কিন্তু আমি কিন্তু একে অপকারী বলবো না, এক ফোঁটাও না। কারণ আমি তো জানতে পারছি আমার রাজ্যে বা আমার দেশে বা অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো জানার দরকার। সবসময় তো আমরা টিভি নিয়ে বসে থাকি না, বা টিভিতে আমরা সব কিছু পাই না, অনেক সময় প্রচুর জিনিস পাই না আমরা টিভিতে। যাই হোক, হয়ে গেল। ফেসবুকের যতটা উপকারিতা রয়েছে ততটা অপকারিতা।
আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি বলছি। আমার সঙ্গে দুদিনের ফেসবুকের সম্পর্ক, 2-3 দিন। আমাকে ফোন করে বলছে, ম্যাডাম, আমার মা ভীষণ অসুস্থ, হসপিটালাইজড করেছি, আপনি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করবেন। ফোন, ডাইরেক্ট ফোন। আর সে জানে না আমার বয়সটা হয়তো। তখন আমি বললাম যে, তুমি তো বলেছ, না আপনি বলেছি, আপনি তো বলেছেন আপনার বউ ইংলিশে এমএ, সে টিউশনি করে, আপনিও ট্রাকের কিছু কাজকর্ম লেনদেনের ব্যাপারে কিছু রয়েছেন, আপনার একটা বাচ্চা আছে, আপনার সঙ্গে আমার কদিনের সম্পর্ক, আপনি যে আমাকে আমার কাছ থেকে এই টাকাটা চাইছেন। তখন, না মা ভীষণ সিরিয়াস কন্ডিশন, সেই জন্য চাইছি, আমি নিরুপায়, আমাকে প্লিজ আপনি আমার সাহায্য করুন, আমি ফেরত দিয়ে দেব। তখন আমি বললাম, আপনি কি করে কোন স্পর্ধাতে আমার কাছ থেকে টাকাটা চাইছেন সেটা আপনি বলতে পারবেন? আপনাকে আমি দেখিনি, আপনার সঙ্গে আমার 6 মাসে কেন 1 মাসেরও বন্ধুত্ব না। ফেসবুক ফ্রেন্ডশিপটা যাকে আমি দেখতে পাচ্ছি না, শুধু একটু গলাটা শুনছি, তার আগে গলা শোনার আগে আমি লেখার মধ্যে দিয়ে বন্ধুত্ব। তখন আমি বললাম যে, আপনার কি শ্বশুরবাড়ির লোক নেই? আপনি যেখানে থাকেন পাড়ার লোক নেই? আপনার বউ রোজগার করে, আপনার নিজের বাড়ির লোক নেই? আপনার প্রতিবেশী নেই? আপনার আত্মীয় স্বজন নেই? তারা আপনাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারছে না, আর আপনি একটা অননোন মহিলার কাছ থেকে 10,000 টাকা চাইছে, কোন স্পর্ধাতে? আর ফার্দার ফোন করবেন না বলে ফোন রেখে দিচ্ছি। কিন্তু আবার ফোন করেছে, সঙ্গে সঙ্গে ডিলিট করেছি। ডিলিট করার পরে ও নতুন করে আবার ফ্রেন্ডশিপ করে আবার ফোন করেছে। আমি বলেছি, ফার্দার যদি ফোন করো আমি কিন্তু পুলিশে খবর দেবো, বাধ্য হব। আমি এরকম ফ্রেন্ডশিপ করার মতন মানসিকতার মানুষ না। তারপরে আর আমি একেবারে স্টপ করে দিয়েছি এই ফেসবুক ফ্রেন্ডশিপ। আমি কতটা ক্ষতিকারক যারা বোঝে না। এমনকি আরও অনেক আছে ফেসবুক মারফতে, যে বড় বড় ব্যবসা, কি বলবো, রেস্টুরেন্টের হোটেলের নাম দিয়ে দিয়ে বলে 2 টাকা দিয়ে আগে এন্ট্রি করুন, তারপরে আপনাকে আমি 200 টাকায় এত খাবার দেব বলে এসব। আমাদের এখানেই প্রচুর, এক মহিলা, 2 মহিলা একদম এরকম খপাটে কবজায় পড়ে তার ব্যাংক ব্যালেন্স পুরো খালি করে দিয়েছে। পুলিশ বলেছে কিন্তু কিছু করতে পারিনি, ধরতে পারিনি। ঠিক আছে, এরবারে আমি বলছি হোয়াটসঅ্যাপে আমার মনে হয় না হোয়াটসঅ্যাপটা খুব কার্যকরী। যেমন ফোনেও আনলিমিটেড ফোনটা ঠিক আমার কাছে মনে হয় না। একটা স্টেজ এসে গেলে তারা করে না। হ্যাঁ, ইয়াং জেনারেশনদের জন্য ঠিক আছে। ইয়াং জেনারেশনদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত লাইফ, আনন্দের জীবন, ওদের সুন্দর একটা চরিত্র, সেখানে তো ওরা বন্ধুত্বর মূল্যটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রেটা ঠিক আছে। কিন্তু হোয়াটসঅ্যাপেও ঠিক তাই একই। আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে আমরা মর্নিং উইশ করতাম, গুড মর্নিং, আমাদের গুড মর্নিংয়ে আমরা যা রিপোর্ট পেয়েছি তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আমি যদি 6 মাস করি, যাকে করি সে দেখে, কিন্তু আমাকে একদিনের জন্য মর্নিং উইশ করার তার কি সে আমার ভালোটা চায় না, সে আমার মঙ্গল প্রার্থনা করে না। আমি যখন স্টপ করে দিই 1 মাস, তখন সে আমাকে মর্নিং উইশ করে। তাহলে বুঝতে পারছেন যে এর অর্থটা কি? আমি তো বুঝি না, তবে এটা কি অদ্ভুত একটা ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে দেখলাম যে এসব করার থেকে না করা ভালো, বরঞ্চ সম্পর্ক বেশি তেতো হয়ে যায়, এটার থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, বিশেষ জরুরি কাজে, বিশেষ গুরুত্বপূর্ণ খবর মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ওকে, কিন্তু হোয়াটসঅ্যাপ না হলেও কোনো ক্ষতি নেই, তার জন্য মেসেঞ্জার আছে, মেসেজ পাঠিয়ে দিতে পারি আমরা, ইমেল পাঠাতে পারি, অনেক সুবিধে রয়েছে। তাহলে দেখুন, আমি যে কথাগুলো এতগুলো বললাম, তার থেকেও বড় একটা সুবিধে সেটা হলো আপনার এই করোনার সময় যখন মানুষ মরিয়া হয়ে গেল, তখন অনলাইন থ্রু পড়াশোনা শুরু হয়ে গেল। কত বড় সুবিধে আপনি চিন্তা করতে পারছেন মোবাইল মারফতে।
মানে আনএক্সপেক্টেড, বাচ্চাদেরকে আমরা বসিয়ে রাখিনি। আমরা মানে অনলাইন থ্রু সন্তানদের আমরা এডুকেশন দিতে পেরেছি, কিন্তু আবার মানে ক্ষতিকারকও রয়েছে। মোবাইলটা এমন এক একটা অ্যাপ আছে যে আপনার ওখানে যদি ওদের ইন্টারনেট অ্যাড করা থাকে, তাহলে ইয়াং জেনারেশন খুব বাজে বাজে চ্যানেলগুলো খুলে দেখবে, যেটাতে ওদের আরও ক্ষতি হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে, প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে, যে কারণে আজ এই পরিস্থিতি। খুন খারাপি, ধর্ষণ, হত্যা করা এইসব বেড়ে গেছে। পড়াশোনাটা খুবই ভালো, তবে এমার্জেন্সির জন্যই এটা খুব প্রযোজ্য। বা যারা দূরে থেকে এডুকেশন দেয়, আমার এক বন্ধু মুম্বাইতে এখন বর্তমানে রয়েছে, ওর পরিস্থিতির চাপেতে ও ব্যাঙ্গালোরে স্টুডেন্টদের পড়াতো, প্রাইভেটে করতো। ও অনলাইনে এখন বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে। ঠিক আছে, ভালো আছে, খারাপ কি? খারাপ তো না। হুম, এই পড়াশোনার জায়গাটা খুব ভালো, কিন্তু এটাকে যদি স্কুল ত্যাগ করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ত্যাগ করে যদি সবই অনলাইন থ্রুতে করে, সেটা অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি আমাদের জীবনে জনসংযোগ। এতগুলো যে বললাম আমি, এর মধ্যে কিন্তু সংযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এগুলো যে বিলাসবহুল লাইফটা, যে আজ শুধুমাত্র এতটুকুই না। দেখুন, আমি মুদিখানা, শাক সবজি, ফলমূল অর্ডার দিচ্ছি অনলাইন থ্রুতে, অ্যাপের থ্রুতে। দেন আধা ঘন্টা, উইদিন 1 আওয়ারের মধ্যে আমার খাবার চলে আসছে। মানে শাক সবজি, মশলাপাতি, মুদিখানার সব চলে আসছে। আমি রাঁধতে পারবো না, ঘরে দুজন সফটওয়্যার কাজ করছে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে, বাড়িতে আসছে, হ্যাঁ, অনলাইনে খাবার বুক করছে, সঙ্গে সঙ্গে চলে আসছে খাবার। এই মানে এমার্জেন্সির জন্য এগুলো ঠিক আছে, কিন্তু জনসংযোগটা কিন্তু অতিরিক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ যে কারণে এখন মানে মানুষের মধ্যে মানুষ নেই। এখন দেখা যাচ্ছে এত খুন খারাপি, এত কিছু ঘটছে, সবটাই হিংসাত্মক। হিংসাটা একদম পশুবৃত্তির মতন হিংসাত্মক মানসিকতা তৈরি হওয়ার পিছনে একটাই কারণ, জনসংযোগের অভাব। আমরা কারোর সঙ্গে কেউ মিশতে পারছি না, আমরা মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকছি। মোবাইল শুধু না, এমনকি এটা মোবাইল কম্পিউটারের মাধ্যমেও এগুলো করা যায়, যেগুলো মোবাইল মাধ্যমে করছি। মানে এমনকি যারা সফটওয়্যারে কাজ করে বা কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করছে, ডাক্তার প্রত্যেক মুহূর্তে বলছে আপনারা কিন্তু মোবাইল, ল্যাপটপে বা মোবাইলে যখন কাজ করবেন, ঘন্টাখানেক অন্তর অন্তর চোখকে আরাম দেবেন, জানলার সামনে গিয়ে সবুজের দিকে তাকাবেন এবং একটু হাঁটাহাঁটি করবেন। কারণ বডি মুভমেন্ট হয় না। 15-16 ঘন্টা যদি আপনি বডি মুভমেন্ট না করেন, চোখকে বিশ্রাম না দেন, তাহলে শরীর কী করে সুস্থ হবে? তাহলে হেলথের জন্য কতটা ক্ষতিকারক আপনি বলুন। এই বিলাসবহুল লাইফের থেকে তো আমার মনে হয় হেলথকে সুস্থ রাখা সবার আগে প্রয়োজন, দরকার, এবং সামাজিক জনজীবনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যতগুলো আমি পাচ্ছি, এগুলো কিন্তু কারোর জন্য আটকে থাকে না। আমার জন্য একজনের জীবন আটকে থাকবে না, যেভাবেই হোক চলে যাবে। সে চাপেতে পড়লে সে করে নেবে, কিন্তু এই বিলাসবহুল থেকে আমাদের মুক্তি পেতে হবে। কি করে সেটা মুক্তি পেতে হবে? এবারে সেই মুক্তি পাওয়ার রাস্তাটাকেই ধরতে হবে সমাজের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মা বাবাদের। বিফোর 12 ইয়ার্সের আগেই আপনাকে এমন শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে সন্তানদের, যাতে তারা কোনো দিন কোনো রকমভাবে খারাপ জায়গায় পৌঁছতে না পারে। এটাই হচ্ছে বড় কথা। আর যতটা পারবেন মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। মোবাইলে ইন্টারনেট কানেকশন দেবেন না, মোবাইলে ইন্টারনেট কানেকশন দেবেন না। ইন্টারনেট কানেকশন দিলে অনেক 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 ক্ষতি হয়ে যায়।
অনেক ক্ষতি হয়ে যায়। ফেসবুক মোটেই বাচ্চাদের জন্য ভালো না। ফেসবুকটা সবচেয়ে উপকারী একটা বয়সে পা দেওয়ার পরে। কোনোটাই ক্ষতিকারক আমি বলবো না, কোনোটাই আবার অতিরিক্ত ভালো বলবো না। শুধুমাত্র একটাই বলবো যেটা সবচেয়ে আমাদের জীবনের ক্ষতিকারক। আমাদের জনজীবন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পশুবৃত্তি মানসিকতাটা আমাদের চলে আসছে আমাদের লাইফের মধ্যে। আমরা একে অপরের ভালোটা সহ্য করতে পারছি না, শুধু হিংসাত্মক প্রবৃত্তি, যে কারণে মানুষ এতটা মানে দূরত্ব বজিয়ে রাখছে একে অপরের সাথে। কিন্তু কেন? বড় বড় মুনি ঋষিরা বলে গেছে মনুষ্য ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, যার মধ্যে সবচেয়ে বুদ্ধি দিয়েছে, যে বুদ্ধির মাধ্যমে আমরা সব কিছু করতে পারি ভালো জিনিস। আজ কিন্তু সেটার বিপরীত হচ্ছে। এত হিংসাত্মক প্রবৃত্তি থেকে মুক্ত পেতে হলে নিজেদেরকে ঠিক করুন। মা বাবা বলে ওর ছেলে ডাক্তার, তুই কেন হতে পারবি না? দেখ ও 16 ঘন্টা পড়ছি আর তুই 6 ঘন্টাও পড়িস না। লাভটা কি? আপনি আসল বেসিক শিক্ষাটা দিন, সাংসারিক জীবনে যেগুলো প্রয়োজন সবার আগে সেটা দেখুন, সেটাতেই আপনার সন্তান এগিয়ে যাবে ভালো। ঠিক আছে, তাহলে আমার এখানে একটাই কথা, আপনারা জনসংযোগটাকে সুন্দরভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করুন, যার মধ্যে হিংসাত্মক প্রবৃত্তি না থাকে, যার মধ্যে থাকে সাহায্যের হাত বাড়ানো, যার মধ্যে থাকে সহানুভূতিতা, যার মধ্যে থাকে সাহায্যের হাত, যার মধ্যে থাকে মায়া, যার মধ্যে থাকে মানবিকতা, যার মধ্যে থাকে মমতা, যার মধ্যে থাকে মনুষ্যত্ব বোধ। মনুষ্যত্ব বোধই আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে, একে অপরকে দেখতে বা উন্নত করতে। ঠিক আছে, তাহলে আমি আসি। আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি।